কি? তুমি কি সব বলছো অয়ন? আমি বাচ্চা নিতে চাই না, প্লিজ। শ্রীমন্তী ওর হাত ধরে টেনে বলল, কোনো ব্যাপার না, আমরা তাহলে দত্তক নেব। এটুকু বলে অয়ন হাসল। অয়ন এখন ভাবছিল যে রাজদীপ ওকে আর শ্রীমন্তীকে একসাথে থাকতে দেবেন কিনা। সবাই জানত যে শ্রীমন্তীই অয়নের একমাত্র দুর্বলতা। অয়নের ভয় ছিল যে কেউ নিজের উদ্দেশ্য সিদ্ধ করতে শ্রীমন্তীকে ব্যবহার করবে না তো। অয়ন, এই বাড়িটার দাম কত? শ্রীমন্তী অয়নের গভীর চিন্তার মধ্যেই জিজ্ঞাসা করল। শ্রীমন্তী জানত এখানে সব বাংলোগুলো খুবই দামি, আর সেগুলোর মধ্যেও এটা সবচেয়ে বড় আর সুন্দর ছিল। তাই শ্রীমন্তী জানতে চাইছিল অয়ন এর জন্য কত টাকা দিয়েছে। খুব বেশি না। খুব বেশি না মানে? এত বড় আর সুন্দর বাড়িটার দাম খুব বেশি না? এই 10 কোটির মতো। বিপ্লব সামন্তের জন্যই এই বাংলোটা আমি 10 কোটিতে পেয়েছি। অয়ন সত্যি কথাই বলার সিদ্ধান্ত নিল। বিপ্লব সামন্ত। শ্রীমন্তী বিপ্লবকে চেনে। ও আগেও দেখেছে বিপ্লব এবং অয়ন একে অপরকে চিনত। তার মানে অয়ন রায়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সাথে সম্পর্কিত। শ্রীমন্তী এবার দুয়ে দুয়ে 4 করছিল। বিপ্লব সামন্ত তো বিরাট ধনী একজন ব্যবসায়ী। বিপ্লব সামন্তই সানরাইজ টাওয়ার তৈরি করেছেন। একদিক থেকে দেখতে গেলে তিনি এটার মালিকই ছিলেন। শহরে এমন কেউ নেই যে বিপ্লব সামন্ত সম্পর্কে জানে না। এসব ভেবে চিন্তায় পড়ে গেল শ্রীমন্তী। আর হঠাৎ করেই যেন ওর ওপর বজ্রপাত হল। অয়নের পদবী রায়চৌধুরী, আর অয়ন বিপ্লব সামন্তকে চেনে। চেনে শুধু না, ওদের বেশ ভালো সম্পর্ক। তাহলে তার মানে অয়ন রায়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সাথে সম্পর্কিত। এক মুহূর্তেই শ্রীমন্তীর সুন্দর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। অয়ন শ্রীমন্তীর মুখ দেখে বুঝতে পেরেছিল ও কি ভাবছে। ও কিছু না বলে কেবল শ্রীমন্তীর দিকে তাকিয়ে বলল, তুমি যা ভাবছ সেটা সত্যি। অয়ন জানত যে কখনো না কখনো এই সত্যিটা সামনে আসবে। তার মানে তুমি ওই পরিবার থেকেই এসেছ? হ্যাঁ, আমি রায়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের উত্তরাধিকারী, এবং এই সানরাইজ টাওয়ারেও আমার ইনভেস্টমেন্ট আছে। অয়নকে সত্যিটা বলেই দিল শেষমেশ। শ্রীমন্তী যখন বুঝতে পেরেই গেছিল, তখন ওর কাছ থেকে কিছু লুকোনোর কোনো মানে হয় না। শ্রীমন্তী এখন সবটা বুঝতে পারছিল। আবির্দেব বর্মন অয়নের ক্লাসমেট নয়, বরং ওর কর্মচারী ছিল। তাই অয়নের কথায় আমি এই প্রজেক্টটা পেয়েছিলাম, এবং ওই গাড়িটা যেটায় করে অয়ন আমাকে নিতে আসতো সেটাও নিজের ছিল। ঘুরতে গিয়ে যা কিছু ঘটেছিল তা এখন আমি বুঝতে পারছি। অস্মিতা এবং সৌম্য তাই আমাকে আর অয়নকে এত সম্মান করছিল, কারণ ও রায়চৌধুরী পরিবারের উত্তরাধিকারী। এক এক করে শ্রীমন্তী সবটা জোড়া লাগানোর চেষ্টা করছিল। অয়ন কিছু না বললেও শ্রীমন্তী পুরোটাই বুঝতে পারছিল। আই এম সরি শ্রীমন্তী। অয়নের কাছে বলার মতো আর কিছুই ছিল না। এর থেকে বেশি ও শ্রীমন্তীকে আর কিছু বলতে বা বোঝাতে পারত না। শ্রীমন্তীকে এখনও এটা বলার সময় আসেনি যে ও রাজদীপ রায়চৌধুরীর অবৈধ সন্তান। এখনও ওর পরিবারের লোকেদের সাথে ওর নিজের সম্পর্কগুলো বেশ জটিল ছিল। তাই শ্রীমন্তীকে অয়ন আর কিছু বলতে পারত না এ ব্যাপারে। শ্রীমন্তীর মনটা ভারী হয়ে গেল। ও বুঝতে পারছিল না কি বলবে। ও কেবল এইটুকু বলতে পারল, তোমার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই অয়ন। তুমি এমন কিছু করনি যার জন্য তোমাকে লজ্জিত হতে হবে। শ্রীমন্তী জানত না অয়নের মনে কি চলছিল। অয়ন এত বড় কথাটা 3 বছর ধরে সবার থেকে লুকিয়ে রেখেছিল। সবাই ওকে অযোগ্য, নিষ্কর্মা একটা ঘর জামাই ভেবে এসেছে, এবং এই গোটা সময়টা এশিয়ার সবচেয়ে ধনী পরিবারের উত্তরাধিকারী তাদের বাড়িতে প্রতিনিয়ত অপমানিত হচ্ছিল। কিন্তু অয়ন কেন এমন করল? ও কি আমাদের সবার সামনে অভিনয় করছিল, নাকি মধ্যবিত্ত জীবনের অভিজ্ঞতা নিতে চেয়েছিল? শ্রীমন্তীর মনে প্রশ্নগুলো আরও জট পাকাচ্ছিল। অয়ন, আমি একটু একা থাকতে চাই। শ্রীমন্তী সবকিছু বোঝার জন্য আর নিজের মনকে শান্ত করার জন্য একটু সময় চেয়েছিল। ঠিক আছে, তোমার কিছু প্রয়োজন হলে আমাকে কল করে নিও শ্রীমন্তী। অয়নও বুঝতে পারছিল যে শ্রীমন্তীর মনে এই মুহূর্তে কত বড় ঝড় উঠেছে। ওকে কিছুটা সময় একা ছেড়ে দেওয়াই ঠিক মনে হলো অয়নের। শ্রীমন্তী, আমি একদিন তোমাকে সব বলবো, আর সেই দিনটার খুব বেশি দেরিও নেই। শ্রীমন্তী এর থেকে বেশি কিছু বলল না। অয়ন ঘর থেকে বেরিয়ে গেলে শ্রীমন্তী বুঝতে পারল যে ও কাঁদছে।
শ্রীমন্তী খুব শক্ত মনের মেয়ে ছিল। সবাই হয়তো অয়নকে অকর্মা এবং অকাজের বলেছে, কিন্তু ও অয়নকে বরাবরই খুব ভালো এবং যোগ্য একজন মানুষ বলে মনে করত। আমি অয়নের উপর চোখ বুজে বিশ্বাস করেছিলাম, কিন্তু ও আমার কাছ থেকে এত বড় সত্যিটা লুকিয়ে রেখেছিল। শ্রীমন্তীর মনে খুব আঘাত লেগেছিল এই ঘটনায়। ওর মনে একটা গিঁট তৈরি হয়েছিল যেন, আর যদি ও সেটা খুলতে না পারে তবে ওর এবং অয়নের সম্পর্কটা হয়তো শেষ হয়ে যাবে। শ্রীমন্তী কেবল কেঁদেই যাচ্ছিল। ওদিকে বাংলো থেকে বের হওয়ার পর অয়নের মনটাও খুব ভারী হয়ে গিয়েছিল। আমি জানতাম যে যেদিন শ্রীমন্তী সত্যিটা জানতে পারবে সেদিন ওর প্রতিক্রিয়া এমনই হবে, কিন্তু তবুও আমি শ্রীমন্তীকে এরকম দুঃখ পেতে দেখলে থাকতে পারি না। 3 বছর এই প্রথম আমাদের মধ্যে এরকম একটা ফাটল ধরল, আর সবটাই হলো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের জন্য। অয়ন ভাবল, যদি ওর রায়চৌধুরী পরিবারের ভয় না থাকতো তাহলে ও শ্রীমন্তীকে আগেই সব সত্যি বলে দিত, আর তাহলে ওদের মধ্যে এমন ভুল বোঝাবুঝি তৈরি হতো না। কিন্তু অয়নই বা কি করত? ওর ওপরেও তো ভয়ের খাঁড়া ঝুলছিল। নিজেকে রক্ষা করার জন্য ওকে প্রস্তুত থাকতে হতো সব সময়, না হলে শ্রীমন্তীর সাথে যা হওয়ার তা তো হতোই, অয়নের জীবনেও কম ঝামেলা আসতো না। এই মুহূর্তে আমার কাছে সব ঠিক করার একটাই উপায় আছে। কলকাতা আর দুর্গাপুরে যে ঝামেলাগুলো হয়ে আছে সেগুলো মিটিয়ে শান্তি ফিরিয়ে আনা। বাইরে থেকে ফিরে আসার পরই অয়ন বুঝতে পেরেছিল যে রায়চৌধুরী পরিবার ওর সম্পর্কে সবটাই জানতে পেরেছে। এখন লুকিয়ে থাকার আর কোনো মানে নেই। ভিকি এবং রকি দুজনেই এই মুহূর্তে অয়নের লোক ছিল, এবং ও এই দুজনকেই অগাধ বিশ্বাস করত, আর ওরা দুজনেই অয়নকে খুব সম্মান করত। এখন অয়ন সবার সামনে নিজের আসল পরিচয় নিয়ে আসতে চাইছিল। এটা মাথায় রেখেই অয়ন ওর ফোন বের করে ভিকি এবং রকিকে মেসেজ করল, ডায়মন্ড হোটেলে দেখা করো। অয়ন চাইল যাতে খুব তাড়াতাড়ি ওর দল তৈরি হয়ে যায়। ও কোনোভাবেই রায়চৌধুরী নামটার উপর আর নির্ভর করে থাকতে চাইছিল না। যদি ভিকি এবং রকি ওর ডাকে ওখানে আসে তবে ওর দলের ভিতটা মজবুত হবে। শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।